বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। আপনার আমার সকলের বাড়িতে এই সংক্রান্তি পালিত হয়। এই যে পৌষ সংক্রান্তি, খুব কম বছর আছে যেগুলো ব্যতি রেখে প্রত্যেকটা বছরই, এমনকি এই চলতি বছর অর্থাৎ 2026-এও 14ই জানুয়ারি এই দিনটি পড়েছে আমাদের পৌষ সংক্রান্তি। কিন্তু এই যে পৌষ সংক্রান্তি, এই শব্দটি বা কেন ব্যবহার হয়, আর পৌষ সংক্রান্তি এই দিনটাকে আমরা কেন পার্বণ হিসেবে উদযাপন করি, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এই যে সংক্রান্তি শব্দটা, এই সংক্রান্তি শব্দের মানে দাঁড়ায় গমন করা। এদিন সূর্যদেব, অর্থাৎ যার আলোতে, যার আভার কারণে গোটা পৃথিবী, গোটা জীব জগৎ সচল আছে, বেঁচে আছে, তার নিজের কক্ষপথ থেকে বেরিয়ে এসে মকর রাশির কক্ষপথে সে প্রবেশ করে, মকর রাশিতে প্রবেশ করে। সেই কারণেই এর নাম দেওয়া হয় মকর সংক্রান্তি। আর যেহেতু এটি পৌষ মাসে ঘটে, আমাদের বাঙালিদের যে ক্যালেন্ডার রয়েছে, বাংলা ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী এটা পৌষ মাসে ঘটে, সেই জন্যই এটা পৌষ সংক্রান্তি। এবং যেহেতু সূর্যের প্রবেশ হয় মকর রাশিতে, সেই জন্য এটির নাম মকর সংক্রান্তি। কিন্তু এই যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, এর সঙ্গে বেশ কিছু লোককথা জড়িয়ে আছে। ঠিক যেমন একটা লোককথা হচ্ছে, এই যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, এই দিন থেকে নাকি যে কোনো শুভ কাজ আপনি শুরু করতে পারেন। সেটা যে কোনো ধরনের বিয়ের অনুষ্ঠান হতে পারে, যে কোনো ধরনের শুভারম্ভ, আপনার ব্যবসার শুভারম্ভ হতে পারে। এই দিন থেকে আপনি সেই বিষয়গুলো, সেই নিয়মকানুনগুলো শুরু করতে পারেন। আবার এই যে দিনটি অর্থাৎ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, এটি কিন্তু নতুন ফসল উৎপাদনের যে তোলার সময়, আমরা জানি একটা সময় আসে যখন ফসল কাটা হয়, সেই ফসল তোলার সময়ও এই দিনটা থেকে শুরু হতে পারে। কারণ এই দিনটা এতটাই শুভ যে ঘরে নতুন ফসল এনে তারপর নতুন মাস আমরা পরবর্তীতে চালিয়ে যেতে পারবো। সেই জন্যই এই দিনটিতে আমরা বহু প্রাচীন সময় থেকেই কৃষকেরা এই দিনটিতে তাদের মাঠ থেকে ফসল বাড়িতে তুলতেন। এছাড়াও আবার এই দিনে সূর্য তার দক্ষিণায়ন শেষে উত্তরায়ণের পথে হাঁটেন। এই দক্ষিণায়ন এবং উত্তরায়ণের গল্পটা আপনারা নিশ্চয়ই জানেন। মহাভারতে পিতামহ ভীষ্ম, তিনি এই দিনটিতেই, অর্থাৎ এই যে পৌষ সংক্রান্তি, যাকে আমরা এখন সংক্রান্তি বলি, কিন্তু তখন তো এমন কিছু পালিত হতো না। এই যে দিনটি সংক্রান্তি, এই দিনটিতে সূর্যের যে দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে প্রবেশ, এই দিনই পিতামহ ভীষ্ম, তিনি যখন শরশয্যায় ছিলেন, সেই শরশয্যা থেকে তিনি তার ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন। এই সূর্যের যে দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ ঘটা, বলা হয় এখান থেকেই নাকি শুভের সূচনা হয়। তাই এই দিন যারা মৃত্যুবরণ করেন বা যাদের মৃত্যুর ঘটনা ঘটে, তাদের আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায়। এই দিনটা এতটাই শুভ হিসেবে ধরা হয়। আর যে কারণে পিতামহ ভীষ্ম তার যে ইচ্ছামৃত্যু বর, তা তিনি এই দিনেই নিজের ওপর ফলিয়েছিলেন, যে শরশয্যা থেকে এবার তিনি তার দেহত্যাগ করবেন। এর সাথে আবার এই দিনটার সাথে পৌষ সংক্রান্তির সঙ্গে পৌরাণিক একটা যোগ রয়েছে। আমরা জানি সূর্যদেব এবং মকর রাশি এবং কুম্ভ রাশির যিনি অধিপতি শনিদেব, তাদের দুজনের একটা খাড়াখাড়ি রয়েছে আমি বলবো। তার কারণ বাবা ছেলে হওয়ার পরেও একে অপরের মুখ দেখতেন না, কিন্তু তাদের সম্পর্ক যখন ধীরে ধীরে একটা পবিত্র সম্পর্কে পরিণত হয় আর ধীরে ধীরে সেটা একটা ভালো পর্যায়ে পৌঁছয়, তখন নাকি সূর্যদেব এই 1 মাসের জন্য শনিদেবের বাড়িতে গিয়েছিলেন ঘুরতে। আর সেই 1 মাসের সূত্রপাত হয়েছিল এই দিন থেকে, অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন থেকে। সেই জন্যই বলা হয় হয়তো যে এই দিন থেকে যে কোনো প্রকার শুভ কাজ আপনি শুরু করতে পারেন। এই যে পৌষ সংক্রান্তি, এই পৌষ সংক্রান্তিতে বাঙালি বাড়িতে বেশ কিছু নিয়মকানুন পালিত হয়। ঠিক যেমন আমাদের বাঙালি বাড়িতে ধরা হয় যে এই পৌষ সংক্রান্তিতে নাকি কোথাও যাত্রা করতে নেই। আপনি খেয়াল করে দেখবেন, একবার পৌরাণিক উপাখ্যানগুলোতে বলা হচ্ছে যে এখান থেকে নাকি শুভের সূচনা হয়, কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে এই দিনে কোথাও যাত্রা করতে নেই। আর যদি আপনি যাত্রা করেনও, তাহলে নাকি দিনের দিনেই ফিরে আসতে হয়, রাত কাটাতে নেই। পৌষের রাত নিজের বাড়িতেই নাকি কাটাতে হয়। এছাড়াও আমাদের বাঙালি বাড়িতে আরো বেশ কিছু নিয়ম আছে, যেমন উঠোনে গোবর ছড়া দেওয়া হয়। তার পাশাপাশি পুরো যে বাড়ির যিনি কর্ত্রী, তিনি সেই পুরো বাড়ি পরিষ্কার করেন। রান্নাঘর স্পেশালি পরিষ্কার করা হয়, তার কারণ মনে করা হয় যে এই দিনে এই সমস্ত বাড়ি পরিষ্কার করা, গোবর ছড়া দেওয়া, এই সবের মধ্যে থেকে বাড়িকে তার পবিত্রতা ফিরিয়ে দেন সেই বাড়ির যিনি কর্ত্রী, তিনি। এছাড়াও এই যে আমাদের পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, এই দিনটা জুড়ে কিন্তু বেশ কিছু উৎসব আমরা বাঙালিরা বানিয়ে ফেলেছি।
ঠিক যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপ, সেখানে গঙ্গাসাগর মেলা আমরা জানি, কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগরে পূর্ণ স্নান, তার পাশাপাশি বিরাট মেলার আয়োজন। যে বিরাট মেলার আয়োজনে আমরা বহুবার, বলা চলে প্রত্যেক বছর দেখতে পাই বহু প্রাণহানি, অগ্নিসংযোগের মতো ঘটনা। কিন্তু তারপরেও এই যে মেলা, সেই মেলা আর কপিল মুনির আশ্রম, গঙ্গা সাগরে যে স্নান, এই সমস্ত পূর্ণ স্নান, এই সবটাই নাকি প্রচন্ড পবিত্র। আর সেই পবিত্রতার জন্য প্রচুর জায়গা থেকে, শুধু আমি বলবো আমার রাজ্য থেকে নয়, রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ আছেন যারা আসেন কপিল মুনির আশ্রমে, তারা পুজো দেন, তার পাশাপাশি গঙ্গাসাগরে পবিত্র স্নান করেন। এছাড়াও আরো বেশ কিছু, আমাদের রাজ্যে বেশ কিছু জায়গা আছে যেখানে আলাদা আলাদাভাবে এই দিনটিকে উদযাপন করা হয়। ঠিক যেমন বীরভূমের কেন্দুল গ্রাম, সেখানে জয়দেবের মেলা পালিত হয়। এই দিনটিকে কেন্দ্র করেই কিন্তু জয়দেবের মেলা, এর পিছনেও আবার অন্য একটা গল্প রয়েছে। তার সাথে বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন যে এরিয়া, সেই এরিয়াতে টুসু উৎসব। এই তিনটি উৎসবের কথা আমি বললাম। এছাড়াও তো গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ছোট ছোট মেলা এই পৌষ মেলাকে কেন্দ্র করে হয়। আমার আপনার বাড়ির পাশেও দেখেছি পৌষ মেলার উৎসব বসে। তার পাশাপাশি যেটা না বললেই নয়, সেটা হচ্ছে পিঠে পুলি উৎসব। আমার আপনার বাড়িতে তো হবেই, আর তাছাড়াও পিঠে পুলি উৎসব, যেটা প্রত্যেকটা মেলাতে আমরা দেখতে পাই। আর এই পিঠে পুলি পায়েস, এই সবটা দিয়েই নতুন মাসকে বাঙালি স্বাগত জানায়।